শামু, ঘরে আমাদের মাঝে যা কিছুই হয়েছে তা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে ম্যাডাম, আমি আর কাউকে বলবো না। কিন্তু আমি কি রোজ আপনার ঘরে আসতে পারি? হ্যাঁ, আসতে পারো, কিন্তু কেউ যেন জানতে না পারে যে তুমি রোজ রাতে আমার ঘরে আসো। তো ঠিক আছে ম্যাডাম, আমি রোজ আপনার সাথে দেখা করতে আসব, আপনাকে খুশি করার জন্য। হ্যাঁ শ্যামু, রোজ এসো, কিন্তু আজকের মতো খালি হাতে এসো না। পরের বার আমার পছন্দের কোনো জিনিস নিয়ে এসো। আজকের গল্পটি এমন এক নির্জন এবং ভয়ঙ্কর সত্যের, যা রাতের অন্ধকারে সমাহিত ছিল। এই গল্পটি একজন গরিব সিকিউরিটি গার্ড শ্যামু এবং এক রহস্যময়ী মালকিন শালিনীর। এমন এক কারখানা যেখানে রাতে পাখিও ওড়ে না, সেখানে প্রতি অমাবস্যার রাতে এক মহিলা আসে। কিন্তু শ্যামু যখন জানতে পারল যে সেই যে মালকিনের সাথে কথা বলে সে তো 5 বছর আগেই মারা গেছে, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কোনো মৃত মানুষ কি কোনো জীবিত মানুষের কাছে কোনো সাহায্য চাইতে পারে? এরপর যা হবে তা আপনার আত্মা কাঁপিয়ে দেবে। যদি আপনারা এমনই হৃদয় কাঁপানো গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে নিজের আর নিজের শহরের নাম নিশ্চয়ই জানাবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার আওয়াজ কোথায় কোথায় পৌঁছাচ্ছে। সবসময় আপনাদের জন্য এমনই হৃদয় ছোঁয়া গল্প আনতে থাকবে। শ্যামু বসন্তপুর নামের খুব ছোট এবং পিছিয়ে পড়া এক গ্রামের বাসিন্দা ছিল। ছোটবেলা থেকেই সে তার জীবনে শুধু দারিদ্র্য, অনাহার আর অসহায়তায় দেখেছিল। তার বাবা একজন কৃষক ছিলেন, যিনি ঋণের দায় নিজের প্রাণ দিয়েছিলেন। শ্যামুর কাঁধে তার বৃদ্ধা মা এবং এক ছোট বোনের দায়িত্ব এসে পড়েছিল। গ্রামে খরা দেখা দিয়েছিল এবং ক্ষেতের মাটি পাথর হয়ে গিয়েছিল। যখন ঘরে খাওয়ার মতো একটা দানাও বেঁচে ছিল না আর তার মায়ের শরীর খারাপ হতে শুরু করল, তখন শ্যামু শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার চোখে কোনো বড় স্বপ্ন ছিল না, সে কোনো প্রাসাদ বা গাড়ি চাইতো না। সে তো শুধু এটুকুই চাইতো যে দিনভর হাড় ভাঙা খাটুনির পর সে যেন কয়েকটা টাকা পায়, যাতে সে তার মায়ের ওষুধ আর বোনের জন্য কিছু জামা কাপড় গ্রামে পাঠাতে পারে। শহরের ওই ঝলমলে দুনিয়া দূর থেকে তার খুব সুন্দর লাগত, কিন্তু সে যখন প্রথমবার রেলওয়ে স্টেশনে নামল, তখন তার কাছে ওই শহরের আসল রূপ পরিষ্কার হয়ে গেল। সেখানে প্রতিটি মানুষ দৌড়াচ্ছিল, কারোর কাছে অন্যের জন্য এক মুহূর্তেরও সময় ছিল না। শ্যানু অনেক দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরল, সে মানুষের কাছে হাত জোড় করল যাতে কেউ তাকে কাজ দেয়, কিন্তু তার ময়লা জামাকাপড় আর তার অসহায়তা দেখে মানুষ তাকে তাড়িয়ে দিত। অনেক রাত সে স্টেশনের ঠান্ডা মেঝেতে অভুক্ত অবস্থায় কাটিয়েছিল। যখন তার সব আশা ভাঙতে শুরু করল আর তার মনে হতে লাগল যে সে শহরেই ধুকে ধুকে মারা যাবে, তখন তার সাথে এক ঠিকাদারের দেখা হল। সেই ঠিকাদার শ্যামুকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর খুব অদ্ভুত এক হাসির সাথে বলল যে একটা কাজ আছে। সেটা ছিল একটা পুরনো আর বন্ধ পড়ে থাকা কারখানার পাহারাদারির কাজ। ঠিকাদার তাকে জানালো যে জায়গাটি শহর থেকে অনেক দূরে আর সেখানে কেউ যাতায়াত করে না। শ্যামুকে শুধু রাতের বেলা সেই কারখানার বড় লোহার গেটে বসতে হবে। শ্যামুর কাছে এটা কোনো চমৎকার থেকে কম ছিল না। সে কোনো প্রশ্ন না করেই সঙ্গে সঙ্গে ওই কাজের জন্য হ্যাঁ বলে দিল। সে জানত না যে সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তে মোহর লাগাচ্ছে। সেই কারখানাটি শহরের জনবসতি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এক খুব নির্জন আর জঙ্গলি এলাকায় ছিল। শ্যামু যখন প্রথমবার সেখানে পৌঁছল, তখন দিনের আলো থাকা সত্ত্বেও সেই জায়গায় এক অদ্ভুত অশুভ ছায়া ছেয়েছিল। মাইলের পর মাইল শুধু শুকনো অনুর্বর জমি, কাটাঝোপ আর নিস্তব্ধতা ছিল। কারখানার ইমারতটি খুব বিশাল আর ভয়ঙ্কর ছিল। এর ইটগুলো কালো হয়ে গিয়েছিল আর জায়গা জায়গা থেকে পোলেস্তারা খসে পড়ছিল। কারখানার চারদিকে একটা উঁচু প্রাচীর ছিল, যার ওপর লোহার ধারালো তার বাটা ছিল। মূল গেটটা খুব বড় আর ভারী ছিল, যাতে বছরের পর বছর ধরে জং ধরে গিয়েছিল। ভেতরে বড় বড় মেশিন কোনো ঘুমন্ত দানবের মতো দাঁড়িয়েছিল। কারখানার ভাঙা টিনের চালের সাথে যখন বাতাস ধাক্কা খেত, তখন একটা খুব ভয়ঙ্কর আওয়াজ তৈরি হতো, যেন কেউ ভেতরে বসে কাঁদছে। আশেপাশের গ্রামের মানুষরা বলতো যে ওই কারখানায় কোনো কালো ছায়া আছে, আর সেখানে রাতের বেলা গেলে কেউ কখনো ফিরে আসে না। কিন্তু শ্যামুর কাছে ক্ষুধা আর দারিদ্র্যের ভয় যে কোনো ভূত বা ছায়ার ভয়ের চেয়ে অনেক বড় ছিল। সে কারখানার গেটের কাছে থাকা একটা ছোট্ট ভাঙা কুঠুরিতে নিজের জিনিসপত্র রেখে দিল। ঠিকাদার তাকে কড়া নির্দেশ দিয়েছিল যে সে যেন কোনো অবস্থাতেই রাতের বেলা কারখানার ভেতরে পা না রাখে, তাকে শুধু বাইরে থেকে পাহারা দিতে হবে। শুরুর কয়েকটা দিন আর রাত খুব কষ্টে কাটল।
দিনের বেলা তো সে কাঠ কুড়িয়ে নিজের খাবার বানিয়ে নিত, কিন্তু রাত হলেই সেই জায়গা কোনো গোরস্থানের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে যেত। সেখানে কোনো বিদ্যুৎ ছিল না। শ্যামুর কাছে শুধু একটা পুরনো লণ্ঠাম ছিল, যার হলুদ আর কাপা কাপা আলোয় ছায়াগুলোকে আরও বেশি ভয়ঙ্কর লাগত। রাতের নিস্তব্ধতায় ঝিঝি পোকার আওয়াজ আর দূর থেকে আসা বুলো কুকুরের চিৎকার তার বুকের ধুকপুকানি বাড়িয়ে দিত। সে নিজের কুঠুরির দরজা শক্ত করে বন্ধ করে নিত আর নিজের পুরনো চাদরে মুখ লুকিয়ে সকাল হবার অপেক্ষা করত। তার অনেকবার এমন মনে হতো যে কারখানার ভেতরের লোহার মেশিনগুলোর মাঝে কেউ হাঁটছে। কখনো সে কারো ভারী পায়ের আওয়াজ শুনতে পেত, তো কখনো কোনো মহিলার কান্নার আওয়াজ। কিন্তু সে নিজেকে বোঝাত যে এসব তার মনের ভুল, বাতাসের শব্দ। তার নিজের মা আর বোনের কথা মনে পড়ত, আর সেই স্মৃতির ভরসাতেই সে নিজের ভয়কে দমিয়ে রাখত। মাস পেরোতে লাগল, আর শ্যামুর এখনই ভয়ঙ্কর নিস্তব্ধতায় একরকম অভ্যস্ততা এসে গিয়েছিল। সে এখন রাতে গেটের বাইরে একটা ছোট্ট আগুন জ্বালিয়ে বসে থাকত, আর বিড়ি টানতে টানতে আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকত। কিন্তু তারপর এক রাতে এমন কিছু হল যা তার জীবনকে চিরকালের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে দিল। শীতকাল শুরু হয়ে গিয়েছিল। সেটা ডিসেম্বরের খুব ঠান্ডা আর অন্ধকার একটা রাত ছিল। আকাশে চাঁদের কোনো নামগন্ধ ছিল না, কারণ সেদিন অমাবস্যা ছিল। ঠান্ডা এতটাই বেশি ছিল যে শ্যামুর হাত পা বরফের মতো অবশ হয়ে আসছিল। সে তার গায়ে দুটো পুরনো চাদর জড়িয়ে রেখেছিল আর আগুনের একদম কাছে বসেছিল। রাত তখন প্রায় 2টো বাজবে। হঠাৎ বাতাসের গতিবিধি একেবারে বদলে গেল। যে বাতাস আগে শুধু শুকনো আর ঠান্ডা ছিল, তা হঠাৎ করে খুব ভারী হয়ে গেল। ওই বাতাসে খুব অদ্ভুত আর অস্থির করে দেওয়া একটা গন্ধ মিশে গিয়েছিল। ওই গন্ধটা কোনো খুব দামি আর পুরনো আতরের মতো ছিল, যার সাথে কোনো কিছু পোড়ার একটা পচা গন্ধ আসছিল। শ্যামু সাথে সাথে চোখ খুলল। আগুনের শিখা হঠাৎ কাঁপতে লাগল, আর বাতাসের একটা জোরালো ঝটকায় আগুন নিভে গেল। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। শ্যামুর বুক জোরে জোরে ধরভর করতে লাগল। সে তাড়াতাড়ি নিজের লণ্ঠন জ্বালালো আর সেটা ওপরে তুলে চারদিকে দেখল। বাইরে খুব ঘন কুয়াশা ছেয়ে গিয়েছিল, এমন কুয়াশা যেখানে হাত বাড়ালে হাত দেখা যাচ্ছিল না। তখনই ওই কুয়াশার মাঝখান থেকে অনেক দূর থেকে সে একটা ছায়াকে নিজের দিকে আসতে দেখল। এই নির্জন জায়গায় এত রাতে আবার কে আসতে পারে, এই ভেবে শ্যামুর কপালে ঘাম দেখা দিল। তার পা কাঁপতে লাগল। ওই ছায়াটা ধীরে ধীরে তার কাছে আসছিল। যখন ছায়াটা স্পষ্ট হল, শ্যামুর চোখ ছানা বড়া হয়ে গেল। সে এক খুব সুন্দরী কিন্তু অদ্ভুত একজন মহিলা ছিল। সে একটা সাদা রঙের আর খুব দামি সিল্কের শাড়ি পরেছিল। তার চুল খোলা ছিল যা বাতাসে উড়ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল তার চেহারা। তার মুখ কোনো সাদা মার্বেলের মতো প্রাণহীন আর ফ্যাকাশে ছিল। তার চোখে কোনো দীপ্তি ছিল না, শুধু এমন এক গভীর শূন্যতা ছিল যা দেখলে যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। ওই মহিলা কোনো শব্দ না করে মাটিতে পা না ফেলেই একেবারে ভাসতে ভাসতে এসে শ্যামুর সামনে দাঁড়াল। শ্যামুর গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, তার পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। সে অনেক সাহস সঞ্চয় করে নিজের শুকনো ঠোঁটে জিজ্ঞেস করল, তুমি কে, আর এত রাতে এখানে কি করছো? ওই মহিলা শ্যামুর দিকে তাকাল। তার দৃষ্টি এতই শীতল ছিল যে শ্যামুর মনে হল যেন তার রক্ত জমাট বেঁধে গেছে। আমি এই কারখানার মালকিন, শালিনী, ওই মহিলা বলল। তার গলায় কোনো অনুভূতি ছিল না। সেই আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হয়ে শ্যামুর কানে পৌঁছাল। শ্যামুর মনে পড়ল যে ঠিকাদার বলেছিল যে কারখানার মালিক খুব বড় লোক আর শহরে থাকে। এই মহিলার পোশাক আর তার হাবভাব দেখে শ্যামুর মনে হল যে সে হয়তো সত্যি বলছে। সে সাথে সাথে মাথা নিচু করল আর ভয় পেতে পেতে বলল, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি, আমি এখানকার নতুন গার্ড। শালিনী কারখানার জং ধরা বড় গেটের দিকে তাকাল। তার শূন্য চোখে এক অদ্ভুত ব্যথা ছিটকে পড়ল। শ্যামু, তোমার কি অন্ধকারে ভয় লাগে না? এই কারখানার দেয়ালে অনেক চিৎকার চাপা পড়ে আছে। শালিনী এই কথা শুনে শ্যামুর শিরদাঁড়া দিয়ে একটা শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারছিল না যে এত বড়লোক মালকিন মাঝরাতে একাই ভয়ঙ্কর জায়গায় কি করছে। শালিনী আবার শ্যামুর দিকে তাকালো আর বলল, আমি প্রতি অমাবস্যার রাতে এখানে আসি। আমার একটা অসমাপ্ত কাজ আছে
যা শুধু তুমি করতে পারো। শ্যামু একজন গরিব আর অসহায় চাকর ছিল। সে তার মালকিনকে না বলতে পারত না। সে মাথা নিচু করে জিজ্ঞেস করল, বলুন ম্যাডাম, আমি আপনার জন্য কি করতে পারি? শালিনী একটা খুব গভীর আর ঠান্ডা নিঃশ্বাস নিল আর কারখানার পেছনের দিকের অংশটার দিকে ইশারা করে বলল, আমার এই কারখানার পেছনের পুরনো কুঁয়ো থেকে একটা জিনিস চাই, কিন্তু আমি নিজে ওখানে যেতে পারি না। তোমাকে আমার জন্য ওই জিনিসটা আনতে হবে। কুয়োর নাম শুনতেই শ্যামর বুক কেঁপে উঠল। সে কারখানার পেছনের অংশটা দেখেছিল। সেখানে খুব বড় আর কাঁটাযুক্ত ঝোপঝাড় ছিল, আর ওই পুরনো কুয়োটা দেখতেই খুব অশুভ লাগত। কিন্তু মালকিনের সরাসরি আদেশ ছিল। শ্যামু তার কাঁপা কাঁপা আঙুল দিয়ে লণ্ঠনটা শক্ত করে ধরল আর শালিনীর পিছু পিছু চলতে লাগল। শালিনী কারখানার ভেতরের অংশ দিয়ে যাচ্ছিল। শ্যামর ঠিকাদারের কথা মনে পড়ল যে ভেতরে যাওয়া নিষেধ, কিন্তু এখন সে বাধ্য ছিল। কারখানার ভেতরের দৃশ্য কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো ছিল। লণ্ঠনের হলুদ আলোয় বড় বড় মেশিনগুলোকে এমন লাগত যেন কোনো রাক্ষস হাঁ করে দাঁড়িয়ে আছে। মাটিতে লোহার টুকরো আর কাঁচ ছড়িয়ে ছিটিয়েছিল। শ্যামু খুব সাবধানে হাঁটছিল, কিন্তু সে একটা জিনিস খেয়াল করল। শালিনী সামনে সামনে চলছিল, কিন্তু মাটিতে ছড়িয়ে থাকা কাঁচ বা লোহার ওপর তার পায়ের কোনো আওয়াজ আসছিল না। তার সাদা আঁচল বাতাসে উড়ছিল, কিন্তু ওই মহিলা কোনো ছায়ার মতো কোনো শব্দ না করেই এগিয়ে যাচ্ছিল। শ্যামুর হৃৎস্পন্দন এখন তার নিজের কানেই বাজছিল। সে বারবার মনে মনে হনুমান চালিসা পাঠ করছিল। অবশেষে তারা দুজনেই ওই পুরনো ইমারত পার হয়ে পেছনের অংশে পৌঁছে গেল। সেখানে একটা খুব পুরনো পাথর দিয়ে বাঁধানো কুয়ো ছিল। কুয়োর মুখটা খুব চওড়া ছিল আর তার দেওয়ালগুলো ভাঙা ছিল। শালিনী কুয়ো থেকে কয়েক কদম দূরে গিয়ে থেমে গেল। সে ঘুরে শ্যামুর দিকে তাকাল না, শুধু নিজের ফর্সা আর ঠান্ডা হাত দিয়ে কুয়োর ভেতরের দিকে ইশারা করল। ওই কুয়োর ভেতরে নামো শ্যামো। সেখানে নিচে মাটিতে তুমি একটা লাল রঙের কাপড় পাবে। ওই কাপড়টা আমাকে এনে দাও। শ্যামু ভয়ে ভয়ে কুয়োর ভেতরে উকি মেরে দেখল। ভেতরে একেবারে ঘুটঘুটে আর ভয়ঙ্কর অন্ধকার ছিল। কুয়ো থেকে একটা খুব পচা দুর্গন্ধ আসছিল, যেন কোনো জন্তু অনেক দিন ধরে মরে পড়ে আছে। শ্যামুর বমি পাচ্ছিল। সে কুয়ে নামতে চাইছিল না। সে শালিনীকে বলার চেষ্টা করল যে সে সকালেই কাজটা করে দেবে, কিন্তু সে যখন শালিনীর দিকে তাকালো তখন শালিনীর চোখের রং বদলে গিয়েছিল। তার শূন্য চোখে এখন অদ্ভুত এক রাগ আর অসহায়তা ছিল। শ্যামু বুঝে গেল যে তার কাছে আর কোনো রাস্তা নেই। সে কারখানার এক কোণে পড়ে থাকা একটা পুরনো আর মোটা দড়ি তুলে নিল। সে দড়ির এক প্রান্ত কুয়োর বাইরে একটা লোহার খুঁটির সাথে শক্ত করে বাঁধল, আর অন্য প্রান্তটা নিজের কোমরে বেঁধে নিল। লণ্ঠনটা সে নিজের দাঁতের মাঝে চেপে ধরল আর ভগবানের নাম নিয়ে ওই অন্ধকার কুয়ে নামতে শুরু করল। কুয়োর দেওয়ালগুলো খুব পিচ্ছিল ছিল, আর সেগুলোতে ভিজে শ্যাওলা জমেছিল। শ্যামুর হাত বারবার পিছলে যাচ্ছিল। নিচে নামার সাথে সাথে অন্ধকার আরও গভীর হচ্ছিল, আর ওই পচা গন্ধটা এবার সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছিল। প্রায় 40 ফুট নিচে নামার পর শ্যামুর পা মাটিতে পড়ল। কুয়োটা শুকনো ছিল, কিন্তু নিচের মাটি খুব কাদাযুক্ত আর দুর্গন্ধময় ছিল। লণ্ঠনের আলো সেখানে ঠিকমতো পৌঁছাচ্ছিলও না। শ্যামু নিজের দাঁত থেকে লণ্ঠনটা বের করল আর নিচের মাটিতে খুঁজতে লাগল। কিছুক্ষণ পর তার নজর কুয়োর একেবারে এক কোণে গিয়ে পড়ল। সেখানে মাটির স্তূপের নিচে কিছু একটা চাপা পড়েছিল। শ্যামু তার কাপা হাত দিয়ে ওই মাটি সরালো। সেখানে সত্যিই একটা খুব পুরনো আর নোংরা লাল রঙের কাপড় চাপা পড়েছিল। ওই কাপড়টা কোনো পুটলির মতো বাঁধা ছিল। শ্যামু যেই ওই পুঁটলিটা তুলল সেটা খুব ভারী লাগল। সে ওটাকে বাইরে বের করার জন্য পুঁটলিটা ধরে টানল। তখনই ওই লাল পুঁটলির গিঁট খুলে গেল, আর তার ভেতর থেকে এমন কিছু নিচে পড়ল যা দেখে শ্যামর গলা দিয়ে এমন এক ভয়ঙ্কর চিৎকার বেরোল যা কারখানার গোটা নিস্তব্ধতাকে চিরে দিল। ওই পুঁটলি থেকে অন্য কিছু নয়, মানুষের হাড় গোড় পড়েছিল। এক মানুষের মাথার খুলি আর পাঁজরের হাড় ওই লাল কাপড়ে বেঁধে রাখা হয়েছিল, এবং ওই হাড়গুলোর মাঝে আটকে থাকা একটা সোনার মঙ্গলসূত্র নিচে পড়ে গেল। শ্যামু ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে আসতে লাগল। সে এবার বুঝতে পারছিল যে এটা কোনো সাধারণ কাজ ছিল না। সে কোনো মৃতদেহের হাড় নিজের হাতে ধরে দাঁড়িয়েছিল। তার কিছুতেই বুঝে আসছিল না যে মালকিন তাকে এটা বের করতে কেন বলল। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি দড়ি ধরে ওপরের দিকে উঠতে লাগল। কুয়োর দেওয়ালে তার নখ ছিলে যাচ্ছিল, কিন্তু তার কোনো ব্যথার অনুভূতি হচ্ছিল না। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল যে তাকেই কুয়ো থেকে বাইরে বেরোতে হবে। সে যখন নিজের পুরো শক্তি লাগিয়ে কুয়োর কিনারায় পৌঁছাল আর বাইরের দিকে পড়ল, তখন সে খুব হাঁপাচ্ছিল। তার পুরো শরীর ঘাম আর কুয়োর নোংরা মাটিতে মাখামাখি হয়েছিল।
সে ওই লাল পুটলিটা কুঁয়ো থেকে বাইরে টেনে মাটিতে ছুঁড়ে ফেলল। ম্যাডাম, এটা কি? এই হাড়গুলো কার? শ্যামু হাঁপাতে হাঁপাতে শালিনীর দিকে তাকিয়ে বলল, কিন্তু সেখানে কেউ ছিল না। চারদিকে শুধু ওই ঘন কুয়াশা ছিল। শালিনী সেখান থেকে পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। শ্যামু নিজের লণ্ঠন তুলে পাগলের মতো চারদিকে আলো ফেলল। সে শালিনীকে আওয়াজ দিল, কিন্তু শুধু বাতাসের শব্দই ফিরে আসল। ওই মহিলা যে কয়েক মুহূর্ত আগে সেখানে দাঁড়িয়েছিল, সে হাওয়ায় বাষ্পের মতো উড়ে গিয়েছিল। শ্যামুর এবার বিশ্বাস হয়ে গেল যে সে যা কিছুই দেখছিল তা কোনো মানুষ ছিল না। সে একটা ভূত দেখেছিল, সে একটা আত্মার সাথে কথা বলেছিল। ভয়ে শ্যামুর পা অবশ হয়ে গেল। সে সেখানেই ওই লাল পুটলি আর ওই হাড়গুলোর কাছে মাটিতে লুটিয়ে পড়ল। সে সারা রাত ওই ভয়ঙ্কর জায়গায় বসে কাঁপতে থাকল। সকালের প্রথম কিরণ যখন কারখানার দেওয়ালে পড়ল, তখন গিয়ে শ্যামুর শরীরে একটু প্রাণ ফিরল। সে এক মুহূর্ত নষ্ট না করে নিজের জিনিসপত্র তুলল আর কারখানার গেট থেকে দৌড় লাগাল। সে ছুটতে ছুটতে সোজা শহরে পৌঁছল। সে ওই ঠিকাদারের অফিসে গেল যে তাকে এই চাকরিটা দিয়েছিল। শ্যামুর মুখের রং উড়ে গিয়েছিল আর তার চোখ লাল ছিল। ঠিকাদার তাকে এই অবস্থায় দেখে ঘাবড়ে গেল। কি হলো শ্যামু, তুই কারখানা ছেড়ে এখানে কেন চলে আসলি? ঠিকাদার জিজ্ঞেস করল। শ্যামু হাঁপাতে হাঁপাতে বলল, সাহেব, ওই শালিনী ম্যাডাম কে যে রাতে কারখানায় আসে? ও ডাইনি সাহেব, ও আমাকে কুয়োয় নামিয়েছিল। শালিনীর নাম শুনতেই ঠিকাদারের হাত থেকে চায়ের কাপ ছিটকে মাটিতে পড়ে গেল। তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে শ্যামুর দিকে খুব ভীতু চোখে তাকাল। তোর মাথা তো খারাপ হয়ে যায়নি শ্যামু? ঠিকাদার নিজের কাঁপা গলায় বলল, শালিনী ম্যাডাম এই কারখানার মালকিন অবশ্যই ছিল, কিন্তু সে এখনই পৃথিবীতে নেই। 5 বছর আগেই তার মৃত্যু হয়ে গেছে। শহরের মানুষের বক্তব্য হল যে সে রাতে কারখানা পরিদর্শন করতে গিয়েছিল আর সেখানে অন্ধকারে তার পা পিছলে যায়। সে ওই পুরনো কুয়োতেই পড়ে গিয়েছিল। পুলিশ অনেক খুঁজেছিল, কিন্তু তার লাশ আজ পর্যন্ত কেউ পায়নি। আর এই কারণেই পুলিশ ওটাকে একটা দুর্ঘটনা মেনে কেস বন্ধ করে দেয়, আর কারখানায় চিরকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই কথা শুনতেই শ্যামুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মাথা অবশ হয়ে গেল। যদি শালিনী ম্যাডাম কুয়োয় পড়ে গিয়ে মারা গিয়ে থাকে, তাহলে তার লাশের হাড়গুলো ওই লাল কাপড়ে বেঁধে কে লুকিয়েছিল? কোনো মানুষ তো মরার পর নিজেরই হাড়গোড় লাল কাপড়ে বেঁধে কুয়োয় পুঁতে রাখতে পারে না। এর মানে এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা একটা খুব নির্মম খুন ছিল। শালিনী ম্যাডামকে খুন করা হয়েছিল, আর তার লাশ গুম করার জন্য তাকে কুয়োয় পুঁতে দেওয়া হয়েছিল। শালিনীর আত্মা 5 বছর ধরে ওই কারখানাতেই ঘুরে বেড়াচ্ছিল। সে প্রতি অমাবস্যার রাতে এই আশায় আসত যে কোনো মানুষ তার কথা শুনবে আর তার সত্যটা দুনিয়ার সামনে আনবে। শ্যামু খুব ভয় পেয়েছিল। তার মনে হচ্ছিল যে সে ফিরে নিজের গ্রামে পালিয়ে যাক আর এই শহরের অশুভ ছায়াকে চিরকালের জন্য ভুলে যাক। কিন্তু সে যখন নিজের চোখ বন্ধ করল, তখন তার শালিনীর ওই ব্যথায় ভরা মুখটা আর তার ওই শূন্য চোখগুলো মনে পড়ে গেল। একজন গরিব মানুষ হিসেবে শ্যামু অসহায়তা আর কষ্টের ভাষা খুব ভালোভাবেই বুঝত। সে জানত যে যখন কেউ আপনার চিৎকার শোনে না, তখন কেমন লাগে। শালিনী জীবিত থাকতে সে যতই বড়লোক হোক না কেন, কিন্তু মরার পর সেও এক অসহায় আর ছটফট করা আত্মায় পরিণত হয়ে গিয়েছিল, যার শুধু ন্যায় বিচার চাইছিল। আর সে এই ন্যায় বিচার চাওয়ার জন্য কোনো ধনী বা ক্ষমতাবান মানুষকে নয়, বরং শ্যামুর মতো এক গরিব আর সোজাসাপটা মানুষকে বেছে নিয়েছিল। শ্যামু সিদ্ধান্ত নিল যে সে পালাবে না, সেই সত্যিটা দুনিয়ার সামনে আনবে, তাতে তার নিজের প্রাণই চলে যাক না কেন। সে ওই দিনই সোজা পুলিশ স্টেশনে গেল। সে এক বড় পুলিশ অফিসারকে পুরো গল্পটা বলল। শুরুতে তো পুলিশওয়ালারা তাকে নিয়ে মজাই ওড়াল। তাদের মনে হলো যে এ কোনো পাগল যে ভূতের গল্প শোনাচ্ছে। তারা শ্যামুকে লাঠি মেরে তাড়িয়ে দেবার চেষ্টা করল, কিন্তু যখন শ্যামু কুয়ো থেকে বের করা হাড়গুলো আর ওই সোনার মঙ্গলসূত্রের ব্যাপারে পুরোপুরি সত্যি কথাটা জানাল, তখন এক পুরনো ইন্সপেক্টরের সন্দেহ হল। ওই ইন্সপেক্টর 5 বছর আগের শালিনীর নিখোঁজ হওয়ার ফাইলটা দেখলেন। পুলিশের একটা পুরো টিম আর ফরেন্সিকের লোকেরা শ্যামুকে সাথে নিয়ে ওই বন্ধ কারখানায় পৌঁছল। দিনের আলোতেও পুলিশওয়ালাদের ওই কারখানায় ভয় লাগছিল। যখন তারা কারখানার পেছনের অংশে ওই কুয়োর কাছে পৌঁছল,
তখন ওই লাল পুটলি আর হাড়গুলো ওখানেই মাটিতে পড়েছিল। ইন্সপেক্টর গ্লাভস পরে ওই মঙ্গলসূত্রটা তুলল। সে সাথে সাথেই ওটাকে চিনে ফেলল। এটা একেবারে ওই রকমই মঙ্গলসূত্র ছিল যেমনটা শালিনী ম্যাডামের ছবিতে তার গলায় দেখা যেত। পুলিশ সাথে সাথেই ওই হাড়গুলোকে তদন্তের জন্য পাঠিয়ে দিল, আর এই মামলার ফাইলটাকে আবার খোলা হলো। পুলিশের তদন্তের মোড় সরাসরি শালিনীর স্বামী আর তার বিজনেস পার্টনারের দিকে ঘুরে গেল। শালিনীর স্বামী শহরের এক খুব বড় আর নামজাদা রইস ব্যক্তি ছিল। প্রথমে তো সে পুলিশকে নিজের ক্ষমতা আর টাকার দাপট দেখানোর চেষ্টা করল। সে বলল যে এসব তাকে ফাঁসানোর চক্রান্ত, কিন্তু যখন পুলিশ তার সামনে ওই লাল কাপড় আর মঙ্গলসূত্রটা রাখল, তখন তার মুখের রং উড়ে গেল। পুলিশের কড়াকড়ির সামনে সে বেশিক্ষণও নিজের মিথ্যেটা টিকিয়ে রাখতে পারল না। সে নিজের অপরাধ কবুল করে নিল। সে জানালো যে শালিনী খুব কড়া মহিলা ছিল, আর সে নিজের নিয়ম নীতি মেনেই কারখানা চালাত। শালিনীর স্বামী কারখানার জমিটা বিক্রি করে সেখানে একটা বড় মল বানাতে চাইত, কিন্তু শালিনী এর বিরুদ্ধে ছিল। সম্পদের লোভে অন্ধ হয়ে শালিনীর স্বামী তার পার্টনারের সাথে মিলে এক ভয়ঙ্কর চক্রান্ত রচনা করল। 5 বছর আগে এক রাতে সে শালিনীকে বাহানা দিয়ে কারখানায় নিয়ে আসলো। সেখানে তারা নির্মমভাবে তার গলা টিপে তাকে খুন করল। লাশ গুম করার জন্য তারা শালিনীকে একটা লাল কাপড়ে বাঁধল আর তাকে ওই পুরনো কুয়োর ভেতরে অনেক গভীরে মাটির নিচে পুঁতে দিল। তারা পুরো শহরে এই মিথ্যে খবর ছড়িয়ে দিল যে শালিনী কুয়োয় পড়ে গেছে আর তার লাশ জলে ভেসে গেছে। টাকা আর প্রতিপত্তি থাকার কারণে পুলিশও বেশি তদন্ত করল না, আর কেস ধামাচাপা পড়ে গেল। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে পাপ কখনো লুকিয়ে থাকে না, কোনো না কোনো রাস্তা ঠিকই বের করে নেয়। শালিনীর স্বামী আর তার পার্টনারের যাবজ্জীবন কারাদণ্ড হল। শ্যামুর কারণে 5 বছর পুরনো এমন এক রহস্য উন্মোচিত হয়েছিল যা গোটা শহরকে নাড়িয়ে দিয়েছিল। খবরের কাগজগুলোতে শ্যামুর সাহসিকতার চর্চা চলছিল। শ্যামু নিজের কাজ পুরো করে দিয়েছিল, কিন্তু তার মনে এখনও এক অদ্ভুত অস্থিরতা ছিল। 1 মাস পর যখন আবার অমাবস্যার রাত আসল, তখন শ্যামু শহর থেকে বাস ধরে আবার ওই নির্জন এলাকায় পৌঁছাল। সে ওই কারখানার সেই জং-ধরা গেটটার সামনে গিয়ে বসে পড়ল। কিন্তু আজ তার মনে কোনো ভয় ছিল না। সে জানত যে আজ রাতে যাই হোক না কেন তা ভয়ঙ্কর হবে না। রাত 12টার সময় আকাশে আবার মেঘ ছেয়ে গেল। সেই ঠান্ডা বাতাস বইতে লাগল, আর ওই কুয়াশার মাঝখান থেকেই শালিনীর ছায়া আবার শ্যামুর সামনে আসল। কিন্তু আজ শালিনীর রূপ একদম বদলে গিয়েছিল। তার মুখে ওই ভয়ঙ্কর ফ্যাকাশে ভাবটা ছিল না। তার চোখে এখন কোনো শূন্যতা বা রাগ ছিল না। তার সাদা শাড়িটা চকচক করছিল, আর তার মুখে খুব সুন্দর এক শান্তিময় হাসি ছিল, যে হাসি এক স্বাধীন আর শান্ত আত্মার হয়ে থাকে। শালিনী কিছুই বলল না। সে শুধু শ্যামর সামনে দাঁড়িয়ে রইল। সে নিজের চোখ বন্ধ করল আর নিজের 2 হাত জোর করে শ্যামর সামনে নিজের মাথা নিচু করল। সে কিছু না বলেই ওই গরিব পাহারাদারকে ধন্যবাদ জানাচ্ছিল, যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে ওই অন্ধকার কুয়ো থেকে আর ওই যন্ত্রণাদায়ক ঘোরাঘুরি থেকে মুক্তি দিয়েছিল। শ্যামুর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সেও হাত জল করে ওই আত্মাকে বিদায় জানাল। শ্যামু যখন নিজের চোখের জল মুছে আবার সামনে তাকাল, তখন সেখানে কেউ ছিল না। কুয়াশা পুরোপুরি সরে গিয়েছিল। বাতাস একদম শান্ত হয়ে গিয়েছিল। কারখানার ওই অশুভ নিস্তব্ধতা এবার এক শান্তিময় নিস্তব্ধতায় বদলে গিয়েছিল। শালিনীর আত্মা চিরকালের জন্য মুক্তি পেয়ে গিয়েছিল। এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে মানুষের অহংকার আর তার সম্পদ একদিন মাটিতে মিশে যাবে। যারা ভাবে যে তারা টাকার জোরে কাউকে খুন করেও বেঁচে যাবে, তারা ভুলে যায় যে প্রকৃতির আদালতে প্রতিটা অপরাধের হিসেব হয়। আর সবচেয়ে বড় কথা হল যে যখন ঈশ্বর কাউকে ন্যায় বিচার পাইয়ে দিতে চান, তখন তিনি কোনো ক্ষমতাবান নেতা বা পুলিশওয়ালাকে বেছে নেন না। তিনি শ্যামুর মতো একজন খুব সাধারণ আর গরিব মানুষকে বেছে নেন, যার নিজের কোনো ক্ষমতা থাকে না। কারণ একটা সাচ্চা আর পরিষ্কার হৃদয়েই সেই কষ্ট শুনতে পারে যাকে দুনিয়া টাকার আওয়াজে আনশোনা করে দেয়। শ্যামুর কাছে না ক্ষমতা ছিল না টাকা, কিন্তু তার কাছে এমন একটা হৃদয় ছিল যা একজন মৃত মানুষের কষ্ট বুঝতে পারত। শ্যামু শহরে একজন হিরো হয়ে গিয়েছিল। পুলিশ বিভাগ তার সততা আর সাহস দেখে তাকে একটা সরকারি দপ্তরে স্থায়ী চাকরি দিয়ে দিল। শ্যামু সেই দিনই নিজের গ্রামে গিয়ে তার বৃদ্ধা মা আর বোনকে শহরে ডেকে নিল। এখন সে রাতে অন্ধকারে পাহারা দিত না, কিন্তু যখনই মাসে অমাবস্যার রাত আসত, তখন শ্যামু আকাশের দিকে তাকিয়ে হাত নিশ্চয়ই জোর করত। তার মনে পড়ত যে এই দুনিয়ায় মানবতার চেয়ে বড় কোনো সম্পদ নেই।
যারা অন্যায় করে তাদের রহস্য একদিন না একদিন ঠিকই বাইরে আসে, কারণ সত্য কখনো মরে না, সেটা শুধু সঠিক সময় আর একজন সঠিক মানুষের অপেক্ষা করে। তো এই ছিল শালিনীর আত্মা আর শ্যামর ন্যায় বিচারের সেই গল্প, যা আমাদের সবাইকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। আশা করছি যে এই ভয়ঙ্কর কিন্তু সত্যি আবেগে ভরা গল্পটা আপনাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। সবসময় মনে রাখবেন, কখনো কোনো গরিব আর দুর্বলকে কষ্ট দেবেন না, কারণ যখন তার দীর্ঘশ্বাস লাগে তখন বড় বড় প্রাসাদও ছাই হয়ে যায়। যদি এই গল্পটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে এটি নিজের পরিবার পরিজনের সাথে শেয়ার নিশ্চয়ই করবেন। নিজের মতামত কমেন্টে লিখে আমাকে জানান। আমি আবার আসব আপনাদের সাথে আরও একটি এমন চমৎকার গল্প নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন আর সত্যের পথ কখনো ছাড়বেন না।